আমাদের আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, যাকে বিভিন্ন সময় আমরা সবসময় কাছে পাই। আমাদের এর আগের ইভেন্ট গুলোতেও সবসময় কাছে পেয়েছি। প্রফেসর ডক্টর মোহাম্মদ আবু তাহের আজকে অনুষ্ঠানের প্রধান বক্তা, তাকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। শুনছেন? আমার মনে হয় সবাইকে এভরিবডি হেয়ার মি প্লিজ। শোনা যাচ্ছে রায়হান ভাই? প্লিজ। হ্যাঁ তাহের, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, থ্যাংক শোনা ইউ। যাচ্ছে। শোনা যাচ্ছে না? হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনার ক্লিয়ারলি শোনা ওকে, যাচ্ছে। থ্যাংক ইউ। আসলে আজকের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ফেডারেশন অফ ইউএসসি কর্তৃক আয়োজিত ৫৬তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে যে অনুষ্ঠান, সে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব রাহিমুল ইসলাম চৌধুরী, ফেডারেশনের সম্মানিত সেক্রেটারি জেনারেল টিপু চৌধুরী, ইউএসএ বিভিন্ন স্টেটের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ যারা আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, ইতিমধ্যে যারা শুভেচ্ছা বক্তব্য, কবিতা এবং গান আমাদের শুনিয়েছেন। প্রথম দিকে যে আমি ভিডিওটা দেখলাম, সেই ভিডিওটা যারা বানিয়েছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, একই সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাকে পরিচয় করে দেওয়া হচ্ছে প্রধান বক্তা হিসেবে। আমি জানি না আমি কতটুকু প্রধান বক্তা হতে পারবো। I am very much doubtful. In spite of that, I shall try my best ever. The historical issues of that is called a 190 years of British period as well as 23 years of Pakistan era. আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে চেষ্টা করব বিষয়টা তুলে ধরার জন্য। শুরুতেই স্মরণ করছি আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোন যারা বীরাঙ্গনা এবং অগণিত মানুষের ত্যাগের বিনিময়ে যে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ছিনিয়ে এনেছে আমরা তাদের সকল। আমি স্মৃতিচারণ আমিও করতে চাচ্ছি, একটু করে স্মৃতিচারণ। আমার বক্তব্যে যাওয়ার পূর্বে একটু স্মৃতিচারণ করা প্রয়োজন। ১৯৭১ সালে আমি যেই বাড়িতে আমার জন্ম, যেই বাড়িতে আমার বেড়ে ওঠা, সেই গ্রামের বাড়ি প্রথমবার পড়ানো হয় সম্ভবত এপ্রিলে, এবং আমার বাবা অনেক কষ্ট করে আমাদের তিন দিয়ে আবার দ্বিতীয়বার করায়, দ্বিতীয়বার আমাদের পড়ানো হয়। স্বাভাবিকভাবে পাহাড়ে আমাদের অবস্থান প্রায় ৯ মাস। আমরা ১১ ভাই বোন। অনেক পরিবারের অনেকে শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে। সেই স্মৃতি আজও আমাদেরকে তাড়িত করে। আজকের অনুষ্ঠানের বিশেষ করে মান্যবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, আমার অত্যন্ত স্নেহভাজন আমার ছোট ভাইয়ের বন্ধু জনাব ফোরকানকে আমি বলার সাথে সে বলছে, বড় ভাই আমি রাজি, আমি পার্টিসিপেট করবো, কোনো অসুবিধা হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলাম, সেদিন ৫৪তম স্বাধীনতা দিবসে আমি ৩০ জন মুক্তিযোদ্ধাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এনে তাদের সম্মান প্রদর্শন করেছে, উত্তরীয় প্রদান করছে। তাদের উপস্থিতিতে স্বাধীনতা দিবস অনুষ্ঠানটি আমি পরিচালনা করার চেষ্টা করেছি। কারণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং তার পার্শ্ববর্তী এলাকায় অনেকেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। আপনারা অনেকে জানেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ১৬ জন মুক্তিযোদ্ধা একত্রে শহীদ হয়েছিল। আমাদের চাকসুর প্রথম জিএস আব্দুর রব, সিনিও এই মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, যার নামে একটি হলও আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আমরা স্থাপন করতে সক্ষম হয়েছে। যাক, আমি আর স্মৃতিচারণ অনেকেই করেছেন, আমি সেই স্মৃতিচারণ শুধু করবো না। যখন ১৯৭১ সালে আমাদের বাড়ি আমরা শুনতে পেলাম আমাদের বাড়ি পুরানো, তো আমার যে পড়ার টেবিল, আমার বড় ভাইয়ের পড়ার টেবিল, আমার বড় ভাইকে অবশ্যই রাহান ভাই ভালো করে চেনেন, অনেকেই চেনেন। আমাদের টেবিলটা আমরা পুকুরে রেখে আসছিলাম, পুকুরের পানিতে। আমাদের বাড়িতে সিন্দুক ছিল, সিন্দুকটা পুকুরের পানিতে, সবগুলো আমাদের পানি ছিল, যেহেতু বাড়িতে পুড়িয়ে দিবে আমরা শুনছি।
সেই ইতিহাস আজও আমাদের তাড়িত করে। যাক, স্মৃতি স্মরণমূলক বক্তব্য অনেকে রেখেছেন, আমি আর সেদিকে যাব না। আমি একদম মূল বিষয়গুলো একটু তুলে ধরতে চাইবো। 113 বছরের 213 বছরের যে ইতিহাসগুলো আমার মনে হয় একটু জানা দরকার সংক্ষিপ্ত বা। স্বাধীনতা দিবসটি বাঙালি জাতির জন্য অত্যন্ত আবেগের, একই সাথে গৌরবের। কেননা হাজার বছরের পরাধীনতার শৃঙ্খল মুক্ত হয়ে অপরিসীম ত্যাগ তিতিক্ষার মাধ্যমে 1971 সালে জাতি রাষ্ট্র হিসেবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠা করতে আমরা সক্ষম হয়েছি। স্যার সৈয়দ আহমদ, শের বাংলা একেম ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ এই অঞ্চলের অনেকেই স্বাধীনতার স্বপ্ন দেখেছেন। স্বাধীনতা নিয়ে অনেকে অনেক বক্তব্য রেখেছেন, কিন্তু বাস্তবায়নের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন শেখ মুজিবুর রহমান। তাই মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও তিনি ছিলেন সংখ্যাহীন অবিচল। তিনি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, সেটাকে বাস্তবায়নে এক অনবদ্য ভূমিকা রেখেছেন। একই সাথে মুক্তিযুদ্ধকালীন আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানী, 11 জন সেক্টর কমান্ডার সহ মুক্তিবাহিনী এবং যৌথ বাহিনী যারা এদেশে রণাঙ্গনে যুদ্ধ করছেন, তাদের সকলকে বিনম্র শ্রদ্ধায় আমি স্মরণ করছি। অধ্যাপক জোসেফ ক্যাম্বেলের মতে কোট, তিনি নায়ক যিনি তার নিঃসত্তার চেয়ে বড় কিছু রেখে যান, আনকোট। এই জাতির ইতিহাস ও ধারাবাহিক সংগ্রামে অনেক নেতৃবৃন্দ ছিলেন। তার মধ্যে শেখ মুজিব ছিলেন দূরদর্শিতা এমন এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব, যিনি এই অঞ্চলের মানুষকে বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে সম্পৃক্ত করে স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছেন। এই প্রসঙ্গে লন্ডন থেকে প্রকাশিত দ্য অবজারভার পত্রিকার বিশিষ্ট সাংবাদিক সাইরিল ডন লিখেছেন, In the 1,000-year history of Bengali, Sheikh Mujib is her only leader who has, in terms of blood, race, language, culture, and birth, been a full-blooded Bengali. His physical stature was immense. His voice was redolent of thunder. His charisma worked magic on people. The courage and charm that flowed from made him a unique Superman in these times, unquote. এটা ধ্রুব সত্য যে ঔপনিবেশিক আমলে ব্রিটিশ শাসকরা এই অঞ্চলকে শাসন করার জন্য যেমনি সাম্প্রদায়িকতাকে বিভিন্ন রূপে ব্যবহার করছেন, তেমনি সমাজ কাঠামোর ভিত্তি হিসেবে বর্ণ ও ধর্মকে মাপকাঠি হিসেবে চিহ্নিত করেছেন। তাই আলফ্রেড লায়েল 1875 সালে এক প্রবন্ধে বলেন, ভারতের 24 কোটি লোক রক্ত, বর্ণ ও ধর্মের ভিত্তিতে বিভক্ত, আনকোট। সুতরাং ব্রিটিশ শাসন অব্যাহত রাখার সাথে এই বিভক্তি অটুট রাখার জন্য তারা প্রাণান্ত প্রয়াস চালায়। তবে 19 শতকের শেষের দিকে কংগ্রেস ও বিংশ শতাব্দীর শুরুতে মুসলিম লীগের উদ্ভব হয়। কংগ্রেস ক্রমেই ভারতীয় সংগ্রামের ধারক বাহক হয়ে ওঠে, আর মুসলিম লীগ প্রথমেই মুসলমানদের ধারক বাহক হয়ে উঠলেও পরে 1940 সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান আন্দোলনের অগ্রদূত হয়ে ওঠে। তবে দীর্ঘ 190 বছরের ব্রিটিশ শাসনের শেষের দিকে আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মুসলিম জাতীয়তাবাদ ও হিন্দু জাতীয়তাবাদ বিভক্ত হয়ে পড়ে। ফলস্বরূপ 1947 সালে 18 জুলাই ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হয় এবং সেই আইনের সূত্র ধরে আগস্ট মাসে ভারত ও পাকিস্তান নামক দুটি রাষ্ট্রের জন্ম নেয়। এতে পূর্ব বাংলাকে পাকিস্তানের একটি প্রদেশ হিসেবে চিহ্নিত করে পূর্ব পাকিস্তান নামকরণ করা হয়। পরবর্তীতে পূর্ব বাংলার জনগণের ইতিহাস, ঐতিহ্য, ভাষা, সংস্কৃতি নিয়ে পশ্চিম পাকিস্তানি শাসকরা ষড়যন্ত্রপূর্বক উর্দু ভাষা ছাপিয়ে দেওয়ার চেষ্টা করা হলে এদেশের ছাত্র সমাজ সহ সর্বস্তরের মানুষ তার প্রতিবাদ করে এবং সর্বশক্তি দিয়ে রুখে দাঁড়ায়। বাংলা ভাষার মর্যাদা রক্ষার বিষয়ে 1951 সালে ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, পূর্ব বাংলার জনগণের উপর উর্দু ভাষা ছাপিয়ে দিলে তা হবে গণহত্যার শামিল এবং প্রয়োজনে হলে
আমি একাই এর বিরুদ্ধে বিদ্রোহ করব। আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য, তার চেয়ে বড় সত্য আমরা বাঙালি। আনকোট। শুরু হয় রাষ্ট্রভাষা আন্দোলন, যা ক্রমাগত শক্তিশালী হয়ে উঠেছিল 71-এর মহান মুক্তিযুদ্ধে। এই জন্য মাতৃগর্ভে শিশুর বেড়ে ওঠা জন্ম লাভের উদ্দেশ্যে। দুর্ভাগ্যজনক হলো সত্য যে পাকিস্তানের 23 বছরের শাসন আমলে এতদ অঞ্চলের মানুষদেরকে বিভিন্নভাবে নির্যাতিত ও চরম বৈষম্যের সম্মুখীন হতে হয়। অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে শোষণ, দমন, নিপীড়নের মাধ্যমে এই অঞ্চলের মানুষকে দাবিয়ে রাখার সর্বাত্মক প্রয়াস চালানো হয়। ফলে এই অঞ্চলের মানুষের মনে পাকিস্তানিদের অপশাসনের বিরুদ্ধে ঘৃণা ও বিদ্বেষ জমাট বাঁধতে শুরু করে। এর বিরুদ্ধে আন্দোলন এবং সংগ্রামে নেতৃত্ব গিয়ে তৎকালীন অনেক নেতৃত্বকে বহুবার কারাবরণ ও অমানবিক নির্যাতন সহ্য করতে হয়। তথাপিও বাঙালির অধিকারের আদায় সংগ্রামে তৎকালীন যারা নেতৃবৃন্দ ছিলেন এই অঞ্চলের কোনোদিন শাসক গোষ্ঠীর সাথে আপোষ করেনি। উল্লেখ্য, 1971 সালে 10ই মার্চ পল্টনের জনসভায় মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী কোট শেখ মুজিবের উপর আস্থা রাখে বলেন, আগামী 25শে মার্চের মধ্যে অর্থাৎ 1971 সালের আমাদের 25শে মার্চ স্বাধীনতার দাবি মেনে না নিলে শেখ মুজিবের সঙ্গে এক হয়ে বাংলার স্বাধীনতার জন্য সর্বাত্মক সংগ্রাম শুরু করবেন। বিষয়টি 1978 সালে গঠিত হাসান হাফিজুর রহমান সম্পাদিত গণপতি বাংলাদেশ সরকারের স্বাধীনতা যুদ্ধে দলিলপত্র 2য় খণ্ড পৃষ্ঠা 731-এ বর্ণিত আছে। ধারাবাহিক আন্দোলন সংগ্রামের এক পর্যায়ে শেখ মুজিব 1964 সালে বাঙালির মুক্তি সনদ 6 দফা, 1969 সালে গণঅভ্যুত্থান এবং 7ই মার্চে 1971 সালে রেসকোর্সময় ঐতিহাসিক ভাষণের মাধ্যমে অসহযোগ আন্দোলনে ডাক দেন। একই সাথে গেরিলা যুদ্ধের সর্বাত্মক প্রস্তুতির জন্য উদাত্ত আহ্বান জানান। এই প্রসঙ্গে 1971 সালের জুলাই মাসে সাউথ এশিয়ান রিভিউতে উল্লেখ করা হয়, when the foolish and servant joined the judge the pledging support for Mujib, a defect transfer of power taken place inside Bangladesh, and it had happened within a week of Yahya's decision. During the next 3 weeks, Mujib's house, that means Dhanmondi 32, became the effect the Secretariat of Bangladesh. Unquote. অসহযোগ আন্দোলন চলাকালে পাকিস্তান এবং নির্বাচনে রায়ের ভিত্তিতে 1970 সালে নির্বাচনের রায়ের ভিত্তিতে বিষয়টি মীমাংসা করার জন্য চেষ্টা করা হলেও পাকিস্তানি বাহিনী সুপরিকল্পিতভাবে 25শে মার্চ 1971 সালে ঘুমন্ত বাঙালি জাতির উপর অপারেশন ক্র্যাকডাউন শুরু করলে 26শে মার্চ প্রত্যুষে শেখ মুজিব স্বাধীনতার ঘোষণাটি সর্বপ্রথম ইপিআর এর ট্রান্সমিটারের সহায়তায় চট্টগ্রামে প্রেরণ করেন। ঘোষণাটি ছিল, "This may be my last message. Today Bangladesh is independent. I call upon the people of Bangladesh ঠান্ডা বাতাস আসলে এগুলো কি আদর ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার, এগুলো কি মানুষ কি আমরা স্যার না এখানে যদি দিত সেটাই তো Soil of ঘরটা ঠান্ডা হতো, Bangladesh গায়ের মধ্যে সরাসরি থাকতো। and the final victory has স্যার seen." মানে বিষয়টি হাসান হাফিজুর রহমান সম্পাদিত বাংলাদেশ সরকার আইসিএল লাগাই দিয়ে যায় এখানে সেন্সর মানে ইলেকট্রিক্যাল কোন একটা কিছু। বাংলাদেশের স্বাধীনতা দলিলপত্র 3য় খণ্ড পৃষ্ঠা 1-এ বর্ণিত আছে। এই ঘোষণাটি চট্টগ্রামের চট্টগ্রামে অনেকে আছেন, রায়হান ভাই অবশ্যই আছেন, আন্দরকিল্লা কোহিনুর ইলেকট্রিক প্রেসে, যেটা আন্দরকিল্লা মেইন সেন্টার, সেখানে তৎকালীন ওবায়দুল হকের তত্ত্বাবধানে মুদ্রিত হয় এবং তার 26শে মার্চ প্রথম প্রহরে চট্টগ্রামের তৎকালীন নেতৃবৃন্দ শহরের বিভিন্ন জায়গায় বিলি বন্টন করে, একই সাথে মাইকিং করা হয়। অতঃপর 27শে মার্চ খালুরঘাটস্থ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে তৎকালীন 8ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান কর্তৃক প্রথমবার নিজ নামে এবং কিছুক্ষণ পর সংশোধন করে শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন।
1978 সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত গঠিত কমিটি স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা দলিল পথে তৃতীয় খণ্ড পৃষ্ঠা 2-তে বিষয়টি বর্ণিত আছে। শুরু হয় মহান মুক্তিযুদ্ধ। এক সাগর রক্ত, অপরিসীম ত্যাগের বিনিময়ে 16 ডিসেম্বর 1971 সালে বিশ্ব মানচিত্রে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী যে নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিলেন তা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। বিশ্ব ইতিহাসে অনেক গবেষক মনে করেন এটি বিংশ শতাব্দীর অন্যতম ভয়াবহ হত্যাকাণ্ড। ব্রিটিশ গার্ডিয়ান পত্রিকাও বিষয়টি নিয়ে অনেকবার প্রতিবেদন উল্লেখ করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যমও বাংলাদেশের গণহত্যা ব্যাপকভাবে আলোচিত হয়। এই প্রসঙ্গে 16 এপ্রিল 1971 সালে ব্রিটিশ সাময়িকী নিউ স্টেটমেন্টস এ ব্লাড অফ বাংলাদেশ শীর্ষক প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে বলা হয়, কোর্ট, if blood is the price of a people's right to independence, Bangladesh has overpaid. পরবর্তীতে স্বাধীনতার পর ব্রিটিশ পত্রিকা দ্য টাইমসের এক সাংবাদিক লিখেছেন, কোর্ট, if the blood is the price of independence, then Bangladesh has paid the highest price in history, unquote. এটা সত্য যে একটি জাতি শুধু স্বাধীন হলেই মুক্তি সুনিশ্চিত হয় না। মুক্তির জন্য প্রজন্ম থেকে প্রজন্মতে সংগ্রাম চালিয়ে যেতে হয়। এতে অনেক বাধা বিপত্তি আসবে, তবে তা ডিঙিয়ে এগিয়ে যেতে হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র ব্যবস্থাপনা সহ সমাজের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা, জবাবদিহিতা সুনিশ্চিত করে যেদিন এদেশের প্রতিটি মানুষ অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান সুনিশ্চিত হবে, মনে প্রাণে দেশের মানুষ বলবে আমরা ভালো আছি, সুখে শান্তিতে আছি, সেদিন এই দেশটির স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ সার্থক ও অর্থবহ হবে। স্বাধিকার থেকে স্বাধীনতা সহ স্বাধীনতা উত্তর প্রতিটি আন্দোলন সংগ্রামে দেশের মানুষ মুক্তির আশায় অনেক রক্ত জড়িয়েছে, আজও অনেক রক্ত দিচ্ছে। এদের সত্ত্বেও এদেশের মানুষের মুক্তি সুনিশ্চিত হয়নি। স্বাধীনতা সংগ্রাম শেষ হয়, মুক্তির সংগ্রাম চলমান থাকে। এই বিষয়ে একটি প্রবন্ধ আমি বাংলাদেশের দৈনিক প্রথম আলোতে প্রকাশিত করেছি। উল্লেখ্য, 1971 সালে মহান মুক্তিযুদ্ধের 30 লাখ শহীদের আত্মদান পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তাই আমরা কোনোভাবেই যেন ভুলে না যে এই স্বাধীনতা 30 লাখ শহীদের রক্তে দিয়ে কেনা। এই রক্তের এই উন্নত সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শোধ করতেই হবে। এদেশের মানুষ জীবন দিয়ে মাতৃভাষার সম্মান রেখেছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে, এখন তার সুফল ভোগ করছে। অনেক ক্ষেত্রে সফলতা এসেছে, ব্যর্থতাও কম নয়। তবে সুনির্দিষ্ট পরিকল্পনা কৌশল অনুসরণপূর্বক ব্যর্থতাগুলো ডিঙ্গিয়ে বিজয়ী জাতি হিসেবে আমাদের অনেক দূরে এগিয়ে যেতে হবে। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় মতপার্থক্য থাকাটা অত্যন্ত স্বাভাবিক, এমনকি আদর্শগত বৈসাদৃশ্য থাকা অস্বাভাবিক কিছু নয়। বিভিন্ন মত ও আদর্শের প্রতি আমরা যদি পারস্পরিক শ্রদ্ধাবোধ, পরমত সহিষ্ণুতা বজায় থাকে এবং দেশের স্বার্থে হিংসা, প্রতিহিংসা, বিদ্বেষ পরিহার করে দলমত নির্বিশেষে আমরা যদি অভিনন্দকে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ হই, তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি একদিন বৈষম্যহীন, উদার, গণতান্ত্রিক, উন্নত, সমৃদ্ধ, ন্যায্যতা ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মহান মুক্তিযুদ্ধ ছিল একটি সার্বজনীন জনযুদ্ধ। এটা কোনো একক ব্যক্তি বা গোষ্ঠীর অবদান নয়। এটা বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, ছাত্র জনতা, সামরিক, বেসামরিক সব মানুষের সম্মিলিত আত্মত্যাগের ফসল। রাজনৈতিক নেতৃত্ব যেমন জাতিকে স্বাধীনতার লক্ষ্য ঐক্যবদ্ধ করেছিল, তেমনি মুক্তিযোদ্ধাদের সশস্ত্র সংগ্রাম, সাহস ও ছাত্রদের আত্মত্যাগ বিজয় অর্জনের পথকে অনেকটা সুগম করছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়েছিল ধারাবাহিক আন্দোলনের মধ্যে দিয়ে, আর এর সমাপ্তি ঘটে মহান মুক্তিযুদ্ধের সশস্ত্রের মাধ্যমে। অর্থাৎ বাংলা ভাষা ও বাঙালি সংস্কৃতির বিকাশ এবং বাঙালিত্বের সঙ্গে মনুষ্যত্বের সংযোগ ঘটিয়ে ধারাবাহিক আন্দোলন সংগ্রামের মাধ্যমে স্বাধীন জাতীয় ভাষা রাষ্ট্রে বাংলাদেশের অভ্যুদয় ঘটে। মহান মুক্তিযুদ্ধের আশা, আকাঙ্ক্ষা ও স্বপ্ন ছিল একটি বৈষম্যহীন, মানবিক, গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ, যেখানে শোষণ, বঞ্চনা, দুর্নীতি, অন্যায়, অবিচার থাকবে না। আসুন ধর্ম, বর্ণ, দল নির্বিশেষে আমরা শহীদের এই চেতনা ও প্রত্যাশা করে স্ব অবস্থান থেকে অর্পিত দায়িত্ব পালনে আরো সচেষ্ট হয়। আমাকে আপনাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য বিশেষ করে টিপু চৌধুরী আমি ধন্যবাদ জানাই
এবং আমেরিকার বিভিন্ন স্টেটে যারা সভাপতি তাদেরকেও আমার পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাই। আল্লাহ আমাদের সহায় হন। চিটাং ইউনিভার্সিটি অ্যালামনাই ফেডারেশন অফ ইউএসএ দীর্ঘজীব হোক। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক। অনেক ধন্যবাদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ডক্টর আবু তাহের আপনার অত্যন্ত তথ্যবহুল বক্তব্যের জন্য, এবং আমাদের সাথে সবসময় আপনাকে পাই, যেটা আগে বলেছিলাম, সেই জন্য আপনাকে আরো একবার ধন্যবাদ জানাচ্ছি।